আপনি মনে করতেছেন যে এটা শাস্তি হওয়া দরকার, সেই জন্য তার বিরুদ্ধে একটা হত্যা মামলাও চলতে পারে, কারণ সে হত্যার যোগ্য করে তুলছে আরো অন্য 10টা লোকরে, বা হত্যার মানে এই জায়গাতে আপনি পৃথিবীর সব মানুষে আপনি এটাতে ফিট ইন করতে পারবেন, সব মানুষে ফিট ইন করতে পারবেন। দ্যাট ইজ নট হোয়াট আই ওয়াজ টকিং অ্যাবাউট। এটা আমি বলি নাই। আমার কথাটা আমি খুবই আবার এক লাইনে বলি। আমি হত্যা মামলা হরে ধরে হত্যা মামলার পক্ষে কখনোই ছিলাম না। এবং আমরা যখনই বলার সুযোগ হয়েছে বলছি যে একটা লিগ্যাল ফ্রেমওয়ার্ক লাগবে, তাদের শাস্তি হইতে হবে, দ্যাট ইজ সার্টেন। তাদের অ্যাকাউন্টেবিলিটি নিশ্চিত করতে হবে, তাদের ব্যাপারে দুইটা কিন্তু দুই কথা বলতেছেন মাহফুজ সাহেব। আপনি বলতেছেন তাদের শাস্তি হইতে হবে, আপনি তো বিচারক না, আপনি তাদের অ্যাকাউন্টেবিলিটি নিশ্চিত করতে হবে, তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন হবে, সেটা কিন্তু অন্য কথা। আপনি কিন্তু ওই 2013 সালে শাহবাগের মতো কথা বলতেছেন, ফাঁসি চাই ফাঁসি চাই। আপনি শাস্তি নিশ্চিত করতে হবে, এটা আপনি কেমনে বলবেন? আপনি তো ইউ আর নট, আপনি তো জাজ না মাহফুজ। শোনেন খালেদ ভাই, আমি অ্যাজ ফার অ্যাজ আই নো ইউ আর ইন সার্ভিস, সো আপনি এই শাস্তি নিশ্চিত করা, শাস্তির দাবি করা আর শাস্তি দেওয়া দুইটা যে আলাদা জিনিস আপনি জানেন। আমি যে কোনো মানুষের শাস্তি দাবি করতে পারি, এটার জন্য আমি শাহবাগের পক্ষের হয়ে উঠে না, শাহবাগ ফাঁসি চাইছি। সো দ্যাট ইজ টু মানে ডিফারেন্ট। আপনি হুট করে এখন বাংলাদেশে যেটা হয় আর কি, জেনারেলাইজেশনটা শাহবাগ শাপলা, হুট করে আমরা সবাই শাহবাগ শাপলার ভিতরে ঢুকে পড়ি। এটার ভিতরে বাইরে থেকে বের হওয়ার জন্য তো চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। বিষয়টা হচ্ছে কি, বিষয়টা হচ্ছে শাস্তি চাওয়াটা কোনো অপরাধ। শাস্তি আপনি চাইতেই পারেন, কিন্তু শাস্তি দেওয়াটা যদি আপনি অবৈধভাবে, অন্যায্যভাবে, আনজাস্টিফাইড ওয়েতে কাউকে শাস্তি দেন, তাহলে আপনি বলতে পারেন। এখন মাহফুজ আলম একজনের শাস্তি চাচ্ছে, যদি বলি ধরলাম যে একটা উইদাউট এনি প্রুফ, এটা কি অপরাধ? না, আমি মনে করি যে শাস্তি চাওয়ার অধিকার আপনারও আছে, আমারও আছে। কারণ আমি মনে করি গত 15 বছরে শেখ হাসিনার ফেসিস্ট হয়ে ওঠার পিছনে যে শক্তিগুলি সবচেয়ে বেশি কাজ করছে, গণমাধ্যম তার মধ্যে অন্যতম। আমি মনে করি বিচারকরা তার সাথে সাহায্য করেছে, গণমাধ্যম সাহায্য করেছে, বিশ্ববিদ্যালয় সাহায্য করেছে। আমি মনে করি যে এগুলি অন্যতম। কিন্তু আপনি যখন তার বিরুদ্ধে অভিযোগ গঠন করবেন, তার মধ্যে একটা মিথ্যা অভিযোগ গঠন করবেন কিনা, সেইটা হচ্ছে আমার কথা। কারণ তার বিরুদ্ধে হত্যার স্পেসিফিক হত্যার অভিযোগ আনা হয়েছে সাংবাদিকদের বিরুদ্ধে। না, মিথ্যা অভিযোগের পক্ষে আমি না। 18 বার ধরে কারাগারে। যদি আমি স্পষ্টভাবে বলি, মিথ্যা অভিযোগের পক্ষে আমি না। ওকে, বরং আমি চাই যে আপনি পক্ষে থেকে হেল্প করছেন না, কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস মিথ্যা অভিযোগের পক্ষে, ডক্টর মোহাম্মদ ইউনূস পক্ষে, তার আইন উপদেষ্টা আসিফ নজরুল পক্ষে, তারা পক্ষে, সেই জন্য তারা এটা থেকে সরাইতেছে না। আমি তাদের বারবার বলছি, তাদের জিজ্ঞেস করছি, তাদের জানতে চাইছি যে আপনি তাদের বিরুদ্ধে হত্যা মামলা দিচ্ছেন কেন? স্পেসিফিক অভিযোগ আছে তো তাদের বিরুদ্ধে। আপনি যাদের বিরুদ্ধে, প্রত্যেকের বিরুদ্ধে অভিযোগ আছে, কিন্তু দেওয়া হয়েছে হত্যা মামলা। এবং বলে কি জানেন, বলে যে আমরা দেই নাই, দিছে অন্য কেউ। না, এখানে হচ্ছে যে আমি তো বললাম একটা অভ্যুত্থান পরবর্তী অবস্থায় আপনি যখন পুরো দেশটা ভেঙে পড়তেছে, প্রত্যেকটা প্রতিষ্ঠান ভেঙে পড়তেছে, তখন অনেকগুলো ব্যবস্থা নেওয়া হয়েছে। আপনি ধরেন আপনি আজকে একজন অপরাধীকে ধরবেন, এখন এটা তো হচ্ছে লিগাল। আপনি যতটা না গভর্নমেন্টকে দায়ী করতেছেন, তার চেয়ে আমি যদি বলি, এটা অ্যাবস্ট্রাক্ট শোনাবে, বাট দিস ইজ ট্রু, আমি লয়ার স্টুডেন্ট হিসেবে বলি, তার চেয়ে বেশি হচ্ছে আমাদের লিগাল প্রসিডিউরের প্রবলেম। আপনি প্রসিডিউরালি আপনি কখনোই মোজাম্মেল বাবুকে গ্রেফতার করতে পারবেন না, আজকে চাইলে এখন গ্রেফতার করতে পারবেন না, কিন্তু আপনি যদি হত্যা মামলা দিয়ে দেন, আপনি তাকে এখনই তুলে আনতে পারবেন। সো দিস ইজ হোয়াই এই যে কলোনিয়াল লিগাল সিস্টেম, এটার তো ক্রাইসিস, এটা যে আপনি একটা ফেয়ার লিগাল সিস্টেম আপনার নাই এখনো। এবং আমরা তো অনেকগুলো সংস্কার করছি, আসিফ স্যার চেষ্টা করছে, অনেকগুলো করার চেষ্টা হয়েছে, করা গেছে, কিন্তু এরপরে তো একটা ফেয়ার লিগাল সিস্টেম নাই। আমি আজকে খালেদ মহিউদ্দিন, সে হাসিনাকে সাপোর্ট দিছে, এটা যদি আমি আজকে বলি, এবং এটা যদি আমি কালকে ঢাকা শহরে কেউ দাঁড়ায় বললো যে খালেদ মহিউদ্দিনের আমি ফাঁসি চাই বা শাস্তি চাই, সেটা ঠিক আছে, সেটার দাবির ব্যাপারে কথা বলতে পারে। কিন্তু যদি স্পষ্টভাবে যারা, এটা ছিল, আমি তো বললাম এটা পাবলিক গ্রিভেন্স, এই পাবলিক গ্রিভেন্সটাকে চ্যানেলাইজ করে লিগাল ফ্রেমওয়ার্কের অধীনে এটাকে আপনি যে বাস্তবায়ন করবেন এবং তাকে শাস্তির আওতায়, যে কোনো কারণে দুর্নীতি হোক, ট্রান্সপারেন্সি, আরো 10টা ইস্যুতে তাকে আনবেন, সেই সুযোগটা কি বাংলাদেশের লিগাল সিস্টেমে আছে? বরং এই সিস্টেমটা, আমি বললাম এটা অ্যাবস্ট্রাক্ট শোনাচ্ছে, বাট এগেইন দিস ইজ দ্য ক্রাইসিস অফ লিগ্যাল সিস্টেম। আমি আপনাকে স্পষ্ট বুঝতে পারতেছি এবং আমি আপনার সাথে সম্পূর্ণ একমত। কিন্তু আমার দুঃখটা কি জানেন মাহফুজ? আমার দুঃখটা হচ্ছে গত 15 বছর ধরে আমরা শেখ হাসিনার অ্যাবসলিউট এই জায়গাটা, মানে উনার পলিটিক্যাল গ্রিভান্স, উনার এটা পছন্দ হইতেছে না, এটা করার জন্য উনি যেভাবে কলোনিয়াল লিগেল সিস্টেমের কথা বলে, যেভাবে তিনি লিগেল সিস্টেমের হাত মুচড়ে ধরে মানুষের মানবাধিকার ধ্বংস করছেন, এইটা ছোটদের বা ছোট করে তাই করা হইতেছে এই সরকার আমলে। এটা হচ্ছে আমার আফসোস। আমি এই কথা আমি বলেই যাব, এটা এই আফসোস আমার থাকবে। না, আপনি এই কথা বলতে পারেন, আপনার আফসোস, হতাশা, ক্ষোভ, ফ্রাস্ট্রেশন সবই থাকতে পারে, দ্যাট ইজ ভ্যালিড। হ্যাঁ, আপনি একজন সিটিজেন হিসেবে আরো ভালো ব্যবস্থা চাইছেন, এটা আমরাও চাইছি। দ্য পয়েন্ট ইজ
আপনি হাসিনার সাথে এখানে তুলনা করাটা খুবই অন্যায্য। হাসিনার মতো করে র্যান্ডম হয়তো একটা দুইটা জায়গায় হয়েছে, এবং আমি আমার জানা মতে কোনো আওয়ামী লীগের অ্যাক্টিভিস্টকে আজ পর্যন্ত গুম করা হয়নি। এক, আপনি হাসিনার যে এক্সট্রা জুডিশিয়াল কিলিং এর জায়গাতে ধরেন, আপনি বলেন যে মানে আওয়ামী লীগের কয়টা লোকের এক্সট্রা জুডিশিয়াল কিলিং এর শিকার হইতে হয়েছে। আপনি এই যে পয়েন্ট গুলো বলতেছেন, হাসিনার সাথে এটা কোনোভাবে তুলনীয় না। বরং আমি বলি যে এই সরকারের এই আগ্রহটা ছিল যে আপনি লিগাল সিস্টেমে একটা রূপান্তর ঘটাবেন। আমার সিআরপিসি তে চেঞ্জ আনা হয়েছে, পেনাল কোডে চেঞ্জ আনা হয়েছে, আপনার এই জুডিশিয়ারিকে আলাদাভাবে ইন্ডিপেন্ডেন্স দেওয়া হয়েছে। একটা আমি জানি না এটা কি ভালো কি খারাপ হয়েছে, বাট আগে আমরা যেহেতু প্রমিস ছিল এটা হয়েছে, আরো হয়তো সুন্দরভাবে সিস্টেম করে দেওয়া যায়, অথবা এটা সিস্টেমটা চলতে চলতে এটা নিজেরাই শুধরে নিবে, কিন্তু এটা করা হয়েছে। ফলে আমরা 1.5 বছরের মধ্যে, সরকারের পক্ষে আমি বলি, সরকারের ব্যাপারে আমার নিজের গ্রিভে অনেক কথা আছে, আমাদের নিজেরই ক্রিটিক আছে, কিন্তু এই ক্ষেত্রে আমি মনে করি হাসিনার সাথে তুলনা দেওয়াটা অন্যায্য এবং একেবারেই অযৌক্তিক। কারণ হচ্ছে হাসিনা কখনোই চায় না যে লিগাল সিস্টেমটা শুধরাইতে। আমরা লিগাল সিস্টেমটা শুধরাইতে চাচ্ছি। আমি নিজে একজন মিনিস্টার থাকা অবস্থায়, আপনি বলেন আমার থাকা অবস্থায় 8 মাস 9 মাসে আমি কোন সাংবাদিককে কল দিয়েছি যে এই রিপোর্ট নামাই ভালো, আমি কাকে মানে হুমকি দিছি বা কাকে বলছি, আমি কোনো এজেন্সিকে কাজে লাগাইছি। বরং এটা পুরো একটা কালচার ডেভেলপ করছে যে সাংবাদিকরা নিজেদের মতো করে, ইভেন আমার বিরুদ্ধে কয়েক ডজন রিপোর্ট তারা বের করছে, এবং আমি একবারও রিচ আউট করি না যে ভাই তোরা রিপোর্টটা নামা, বাট আই ডোন্ট কেয়ার। কারণ হচ্ছে যে এটা তো তার অধিকার যে সে আমাকে সমালোচনা করতে পারবে। আমি তো ওই উপদেশটা আমরা ছিলাম, নাহিদ ছিল, সমালোচনা তো করতে পারে, কিন্তু এখন মুশকিলটা হয়েছে যে আপনার মতো করে সবাই চিন্তা করে না, এবং এটা এক ধরনের ট্যাগিং এর রাজনীতি চলে। আপনি বলতেছেন যে সেখানে আপনারা চেষ্টা করছেন যে বিচার বিভাগকে আসলে স্বাধীন করার। বিচার বিভাগ বাংলাদেশে স্বাধীন ছিল, কিন্তু সেই স্বাধীনতাটা ছিল হচ্ছে শেখ হাসিনার স্বাধীনতা। শেখ হাসিনা তাদেরকে যতটুকু স্বাধীনতা দিত, যে বিষয়ে স্বাধীনতা দিত সেই বিষয়, সেটা থেকে আপনারা আলাদা করতে চাইছেন। আমরা আপনার কথাই আমি ধার করে বলি, ইতিহাস বিচার করবে আপনারা কতটা চাইছেন, নিশ্চয়ই এটা আবার দেখাও হবে। আমি নানা ধরনের কথা শুনি, আপনি যেহেতু ল ডিপার্টমেন্টে পড়ছেন, আপনার বন্ধুরা তো কেউ বিচারক আছেন, কেউ আইনজীবী আছেন, তাদের কাছ থেকেও নিশ্চয়ই আপনি শোনেন। আমরা অন্য জায়গায় আসি। আপনি রাজনৈতিক আকাঙ্ক্ষা থেকে সরেন নাই আসলে। এখনকার বিএনপি জোট, জামাত জোটের বাইরে নতুন রাজনীতির চেষ্টা করবেন, এই আহ্বান আপনি ফেসবুকে দিয়ে রাখছেন। এই 1.5 বছরে নিজেদের ভুল নিয়ে পর্যালোচনা করতেও আপনি রাজি, কিন্তু আপনার এই ফেসবুক পোস্টে মন্তব্য করেছেন আওয়ামী লীগ আমলের অবিচারের শিকার সরকারি আমলা মাহবুব কবির মিলন। তাকে কোট করি, তিনি জানতে চেয়েছেন কি করেছেন গত 1.5 বছরে, কি করতে চেয়েছিলেন পারেননি, কেন পারেননি, কাদের জন্য পারেননি, সেগুলোর তালিকা আগের দিন। আপনি মোটামুটিভাবে একই ধরনের কথা বলছেন, কিন্তু তালিকাটা কি আপনি দিবেন যে কাদের জন্য আসলে পারেন নাই? আপনি কি এটা 1 2 3 4 5 করবেন? না, আমি মনে করি না যে এখনো এই সময়টা আছে। যে আমি মনে করি যে এটা এইসব ক্ষেত্রে বিষয়গুলো যেহেতু মানে অনেক জটিল এবং অনেক লেয়ার্ড একটা জায়গাতে আছি আমরা, তো সেটা থাকুক। সেটা আমি তো বললাম যে ধীরে ধীরে ডাইভালজড হচ্ছে, ধীরে ধীরে এই কথাগুলো আলোচনা হচ্ছে, হোক না, সময় আসুক। কিন্তু উনি যেটা বললেন কি করেছেন, এটা আমার লিস্ট আমি দেওয়ার ক্ষেত্রে আগ্রহী না। আমি সবসময় লোকি একটা পার্সন ছিলাম, আমাকে ওই ঢাকা ট্রিবিউনের রিপোর্ট আমাকে নিয়ে আসছে সামনে, সো সে তরুণ ইন্টেলেকচুয়াল। সো আমি এখনো লোকি মানুষই, পলিটিক্স করতে চলে আসছি, পলিটিক্স এর ভিতরে ঢুকে পড়ছি, বাট আমি অলওয়েজ লোকি পার্সন ছিলাম, পড়াশোনা গবেষণার ভিতরেই ছিলাম। সো আমার ওই ফিয়ার নিয়ে আগ্রহ নেই যে আমি কি করছি এটা প্রচার নিয়ে আমি কোনো প্রচার সিস্টেম আমার নাই। আমি থাকা অবস্থায় আমি দেখতাম প্রত্যেকদিন 5-7টা পত্রিকা আমার বাসায় আসে, তো আমি দেখতাম যে আমার নিউজটা কোথায় চাপাইছে। তো আমি তো অন্তত মিডিয়ার সাথে অনেকদিন সম্পর্ক আছে আগে থেকেই, তো আমি দেখতাম কোন কলামে চাপাইছে, কোন পৃষ্ঠায় চাপাইছে, তো নাই। তথ্যমন্ত্রী কথা বলে পত্রিকাতে রিপোর্ট নেই। তো ওই জায়গায় যেটা হইতো আর কি, যে আগে তথ্যমন্ত্রীরা বা পিআরও কল দিয়ে বলে দিত স্যারের রিপোর্ট কিন্তু ফার্স্ট পেজে আসতে হবে, উপরের কলামে থাকতে হবে, ফার্স্ট কলামে থাকতে হবে। উই ডিডন্ট ডু দ্যাট, এন্ড আই ডোন্ট হ্যাভ এনি ইন্টারেস্ট ইন ডুইং পিআর, পাবলিক রিলেশন যেভাবে করে, ফটোকার্ড বানায়, বিভিন্ন পেজ বানায়, ওইরকম আমার আগ্রহ নেই। কিন্তু আমি কাজ করছি কিনা এটা, যেহেতু গভর্নমেন্ট যখন এই কাজগুলো জমা দিবে, সংস্কারের কাজগুলো জমা দিবে, এবং আমি যে কথাগুলো আসলে পিয়ারও না মাহফুজ, আমি অনেকদিন ধরে সাংবাদিকতা আছি তো 29 বছর ধরে, আসলে ব্যাপারটা পিয়ারও না, কে কত ইন্টারেস্টিং কথা বলে। যেমন ধরেন আপনার থেকে লোয়ার পোর্টফোলিও হইলেও শফিক ভাইকে অনেক বেশি কোট করা, কারণ শফিক ভাই তর্কিত বিতর্কিত অনেক বিষয়ে কথা বলেন, সব বিষয়ে কথা বলেন, যে কোনো জায়গা নিয়ে যে কোনো বিষয় নিয়ে তিনি কথা বলতে পারেন, উড়াই দিতে পারেন, শাক করতে পারেন, মিথ্যা বলতে পারেন, কিছু সময় মিথ্যা না বলতে পারেন। শফিক ভাই আবার একটু রাগ করবেন, শফিক আমি আপনাকে একটু বলি যে আপনি কিন্তু মিথ্যা বলেন আর কি, হ্যাঁ ঠিক আছে, এটা মনে রাখেন। তো মিথ্যা বলতে পারেন, তো এগুলি হচ্ছে পত্রিকার জন্য মানে খুব ক্যাচি
আইটেম। আপনি সেরকমভাবে আসলে কখনো এরকম বিতর্কের জন্ম দেন নাই, আপনার সেই জন্য একটা হইতে পারে। কিন্তু আপনি যেগুলি করছেন, ফেসবুকে পোস্ট দিয়েছেন, সেটা নিয়ে আমি আপনাদের বলি। ফেসবুকে আপনারা পোস্ট কখনো সরিয়ে নিয়েছেন, কখনো সম্পাদনা করেছেন, কখনো পোস্টের কার্যকারণ তুলে ধরে নতুন ধরনের পোস্ট দিয়েছেন। এর মধ্যে অখণ্ড বাংলার মানচিত্র, যা পরে আবার সরিয়ে নেন, কিন্তু এর প্রতিবাদ করেছে আবার ভারত সরকার, আপনি জানেন। আবার জামায়াত শিবির, তৌহিদি জনতার সমালোচনা করে আপনি পোস্ট দিয়েছেন, আবার এগুলি সম্পাদনা করেছেন। আবার তারা যখন আপনার পোস্টে কঠোর সমালোচনা নামে, তখন আপনি তাদের প্রতি বন্ধুত্বের হাত বাড়াতে চান, বলেন হুমকি নয়, সতর্ক করতে চান। আপনি আপনার সম্পর্কে বলা হয় যে বিগত ১.৫ বছরে আপনি রাজনৈতিক দিক দিয়ে একটা স্থিতির মধ্যে আসতে পারেন নাই। মানে আপনি একটু তরল, একটু লিকুইড ফর্মে ছিলেন, একটু ভোলাটাইল ছিলেন, ও তরলের চেয়েও বেশি। মানে আপনি আসলে নিজের জায়গাটাই সবসময় খুঁজে বেড়াইছেন, ফেসবুকে পোস্ট দেওয়া সরাইছেন, যেটা বলতে চাইছেন সেইটা আবার পরে দেওয়া কারেকশন করছেন। এইটা কেন, মানে এইটার কারণটা কি? এইটা সম্পর্কে কি বলবেন জনাব মাহফুজ? বরং আমি মনে করি যে আসলে ফেসবুকে যে অ্যাক্টিভিজমটা আসলে একটা একটা ব্যাকরণ মেনে চলে। ওই ব্যাকরণ আসলে আমি তো ফেসবুকে আমার আগে যারা আছে ফ্রেন্ডস আমার জানে, আমি ওই লেখালেখি করতাম মাঝে মধ্যে, কিছু ইন্টেলেকচুয়াল টক্স বা কোনো বইয়ের এক্সার্পটস বা এরকম কিছু একটা। তো আমি পলিটিক্যাল এই যে মেসেজিং জিনিসটা, এটাতে তো এই ব্যাকরণ তো আমার নাই, জানা নাই। এটা একটা আমি মনে করি যে একটা জায়গা হয়েছে। আমার চেয়ে কঠোর কথা আরো বিতর্কিত জিনিস বলে অনেকের ব্যাপারে এই অভিযোগ নাই, যেটা আমার 4-5টা স্ট্যাটাসের ব্যাপারে আছে। সো ইট ইজ অ্যাবাউট যে আপনি আসলে কিভাবে মেসেজিংটা করেন, পলিটিক্যাল মেসেজিংটা করেন। বাট যেটা বললেন স্থিরতা বা তরলতার বিষয়ে, সেটা আমি বলবো যে আই ওয়াজ অলওয়েজ কনসিস্টেন্ট ইন মাই ফিলোসফি।